বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শেখ হাসিনার বসবাস করে, বঙ্গবন্ধু বসবাস করে। হাসিনা বাঙালি না, হাসিনা হচ্ছে ভারতীয়। হাসিনা হচ্ছে ভারতীয়। ভারতকে সহজভাবে দেখবেন না, এটা কালসাপ। আমাদের রাজনীতিবিদরা এখন চিন্তা করতেছেন এদেরকে কিছু পুনর্বাসন করা যায়। দেখেন, আপনি সাপকে পুনর্বাসন করেন, কিন্তু আওয়ামী লীগকে না। আওয়ামী লীগে যারা উচ্চ শ্রেণীর লোক আছেন অপরাধী বিচার করেন, যারা কোনো অপরাধ করেন নাই তারা স্বীকার করবে তার দলই অপকর্মগুলি করছে। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। 2036 সালে এনসিপির নেতৃত্বে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি একটি অডিও বার্তা প্রেরণ করেছেন এবং সেই অডিও বার্তাটা আপনারা প্রত্যেকেই শুনেছেন। অডিও বার্তাটি আমি আপনাদের শোনাবো। তার আগে ঘটনার পরম্পরাটা একটু আমাদের জানা দরকার এবং এই ঘটনা নিয়ে বেশ কিছু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছে। সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় বিএনপি সরকারকে জবাব দিতে হবে। ঘটনা পরবর্তী বিএনপির আচরণ রিয়াকশন সন্দেহজনক। সরকার দল এবং সরকার হিসেবে এমনিতেই ব্যর্থ হয়েছে হামলা ঠেকাতে এবং তাদের পরবর্তী রিয়াকশন সন্দেহজনক এবং পুরোপুরি ব্যর্থতার পরিচয় বহন করে। বিদ্যুৎ অফ করে দিলেন। ওনারা যখনই ভাষণ দিতে দাঁড়াইছে তখনই বিদ্যুৎ চলে গেল, তারপরে হামলা হইলো, যেটা নিয়ে সংসদে আজকে আলোচনা হলো। আমাদের আক্তার আলোচনা করলো, প্রতিবাদ জানাইলো। আমরা যে 63টা জেলায়, গোপালগঞ্জ বাদ দিয়া 63টা জেলায় যাব, আমাদের নিরাপত্তা কি? আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো আমেরিকায়, উত্তর দিছে আইনমন্ত্রী, হ্যাঁ আপনাদের নিরাপত্তা থাকবে, আমাদের পুলিশ বাহিনী সজাগ আছে আপনাদের জন্য, এরকম একটা কথা বইলা দিল। কিন্তু আসল ঘটনায় হাত দিতে হবে, গুটি না রেখে পিছন থেকে সেখানে হাত দিতে হবে। আসলে যার লজ্জা আছে তাকে লজ্জা দেওয়া যায়, কিন্তু যার লজ্জা থাকে না আসলে তাকে লজ্জা দেওয়া খুবই কঠিন। তবে কিছু কিছু সিস্টেম করে লজ্জা দিলে জীবনে আর নির্লজ্জের মতো বাইরে আসবে না। দর্শক, আপনারা হয়তো মনে করতেছেন আমি কার কথা বলতেছি। আমি বলছি চিত্রনায়িকা মাহিয়া মাহি। চিত্রনায়িকা তো না, ছিদ্র নায়িকা। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, খাটের খেলা বন্ধ হয়ে গিয়েছে, খেলোয়াড়গুলো দেশের বাইরে চলে গিয়েছে, যার কারণে এখন সে ওই আশ্বিন মাসে কুকুরগুলা যে এরকম ভাবে মনে করেন যে লেজ উঁচা করে ঘুরে বেড়ায় আর ঘেউ ঘেউ করে, একই ঘটনা ঘটেছে এই মাহির সাথে। কয়েকদিন আগে মাহিয়া মাহি জুলাইদের যোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করলো, তারপরে তৌহিদি জনতা তাকে নিয়ে নানান ভাষায় কথাবার্তা বললো। এখন আবার দেখা যাচ্ছে ভয় পায় নাই, নির্লজ্জের মতো আবারও নতুন করে এমন কথা বলতেছে প্রত্যেকের ঘরে ঘরে শেখ হাসিনার বঙ্গবন্ধু। আমি তো মনে করি যে প্রত্যেকের ঘরে ঘরে শেখ হাসিনা বঙ্গবন্ধু আছে কিনা জানি না। তোর ঘরে তো ছাত্রলীগও আছে, তোর ঘরে তো টাকলা মোরাদও আছে। টাকলা মোরাদকে ভুলে গেছেন? ওর ঘরে সবাই আছে। সবচাইতে ছাত্রলীগ বেশি আছে ওর ঘরের ভিতরে, যার কারণে ছাত্রলীগের প্রতি এত টান, এত মহাব্বত, এত ভালোবাসা, এত ইশক। ছাত্রলীগ আর ওর ঘরের মধ্যে থাকলে বুঝবেন কি করে। আসলে এগুলো দেখেন, খাট খেলতে খেলতে এমন পর্যায়ে চলে গেছে, এখন না খেলতে পেরেই মনে করেন যে তাদের কষ্ট হচ্ছে। না খেলতে পেরে এখন তাদের কষ্ট হচ্ছে, যার কারণে এরকম পরিস্থিতি যে তাকে আপনি যতই জারি জুরি দেন না কেন, সে নির্লজ্জের মতো আবারও গর্ত থেকে বের হয়ে এসে কুকুরের মতো ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। আসলে এগুলো হলো খাট খেলোয়াড়, এগুলো হলো দেহ ব্যবসায়ী। এরা নিজেদের দেহ বিক্রি করে এরা আয় রোজগার করে, কিন্তু ইতিমধ্যে এখন আর দেহ বিক্রি হচ্ছে না বা কেউ তাদের দেহ ভক্ষণ করছে না, যার কারণে তাদের আজকে ব্যবসায় ধস নেমেছে আর এরকম তারা ঘেউ ঘেউ করতেছে। একটা বিষয় রয়েছে, আর একটা বিষয় ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছেন, যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় সৃষ্টি হয়েছে। সাভারে এনসিপি নেতাদের সমাবেশে ককটেল বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণ করা হয়েছে। সে সময় কারেন্ট ছিল না নাকি নেওয়া হয়েছিল। আবার ওবায়দুল কাদের নাকি মানে এর সাথে জড়িত আছে, এই নানান ধরনের কথাবার্তা বের হয়ে আসতেছে। দর্শক, একটা দেখেন, দেশের ভিতরে বিরোধী দলীয় নেতাকর্মীরা যদি সভা সমাবেশ করে, সেখানে যেটা হামলা হয়, এটার দায়ভার কিন্তু অধিকাংশ সরকারকে নিতে হয়। আর মানুষ কিন্তু সন্দেহের তীরটা সরকারের দিকেই দেয়, যে হয়তো বিরোধী দলীয় নেতাকর্মীরা সরকারের মানে দুর্নাম করবে, সরকারের ভুল ধরিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। যার কারণে হয়তো সরকারের দলীয় নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে, এরকম কথা কিন্তু অধিকাংশ মানুষই বলবে। কিন্তু এখানে কথা আছে, কথাটা হলো বিরোধী দলীয় নেতাকর্মীদের বা এনসিপি নেতাকর্মীদের উপরে যে হামলাটা করেছে, এটা সরকারি দলীয় কি করেছে নাকি অন্য একটা পক্ষ, তৃতীয় কোনো পক্ষ করেছে? আমাদের দেশে এখন কয়েকটা পক্ষ রয়েছে, বোঝেন নাই? যেমন সরকারি দলীয় একটা পক্ষ, যেমন জনাব তারেক রহমান বা বিএনপি সরকারের একটা পক্ষ রয়েছে, দ্বিতীয়ত হলো জামাত ইসলাম বিরোধী দলীয় পক্ষ, আর তৃতীয় হলো
আওয়ামী লীগ, যেটা গুপ্ত পক্ষ, বর্তমানে যারা লুকিয়ে গর্তের মধ্যে থেকে মাঝে মধ্যে উকি দিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করে এবং দেশে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে নানান কার্যকলাপ করে থাকে। এটা হলো তৃতীয় পক্ষ। চতুর্থ পক্ষ রয়েছে, হ্যাঁ, এই যে 11 দলীয় জোট হলো আপনার বিরোধী দল, এবং এই 11 দলীয় জোটের মধ্যে রয়েছে এনসিপি। এনসিপির মহাশত্রু হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যত লীগ আছে সব লীগ ফুটা যাই বলেন না কেন, এগুলো হলো কার শত্রু? এনসিপির মহাশত্রু। জামাত ইসলামের শত্রু তো আগে থেকে আছে। দ্বিতীয়ত, জামাত ইসলামের এখন নতুন শত্রু তৈরি হয়েছে কিছু আলেম ওলামা বা কিছু টুপিওয়ালা, যারা দেখবেন চাচা ছোলা, যাদের দাড়ি নাই, যারা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, যারা পায়খানা করে শোষে না, যারা ঢিলাকুলুক করে না, তাদের সাপোর্ট গায়, তাদেরকে বস বানায়, তাদেরকে আমির বানায়, তাদেরকে কি বলে কোলাকুলি করে, তাদেরকে রাহাবার বানায়, তাদের মানে নেতা মানে, কিন্তু দাড়িওয়ালাদের দেখলে তাদের চুলকানি শুরু হয়। এরকম মার্কা আলেমও অনেক রয়েছে বাংলাদেশে। এরকম আলেমগুলোর থেকে আসলে আমাদের দূরে থাকা দরকার। ভালো কথা যে জামাত ইসলামকে তোমার ভালো লাগে না, জামাত ইসলাম যে কারণেই হোক তোমার ভালো লাগে না, বুঝলাম। তাহলে অন্য দলকে তোমরা নেতা মানো, অন্য দলকে মানে তেল মালিশ করো, তাহলে বোঝাই তো যায় যে তোমাদের উদ্দেশ্যটা কি। তোমাদের উদ্দেশ্যটা তো ভালো না, উদ্দেশ্যটা সেরকম ভালো না। উদ্দেশ্য ভালো থাকলে তো দাড়িওয়ালাদের তো পক্ষ কথা বলতো, তাই না? তো যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যারা রাজনীতি সম্পর্কে একটু ধারণা আছে, আমি কাদেরকে ইঙ্গিত করছি সেটাও অলরেডি আপনারা বুঝে গেছেন, আমি আর নাম ধরে বলতে চাচ্ছি না। তো যাই হোক দর্শক, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকের এপিসোডটি সাজানোই একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। মনোযোগ সহকারে দেখলে শুনলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে মূল্য যে চলে যাই। বাংলাদেশে কিছু লো বাজেটের বুদ্ধিজীবী আছে, লো বাজেটের। এরা এখন বলতেছে সাভারে যে ঘটনাটা ঘটছে, এনসিপির মিটিংয়ের মধ্যে ককটেল ফুটাইছে, অনেকে বলে বোমা ফুটাইছে। বোমা ব্যাপারটা অনেক বড়, ওইটা ককটেলই মারছে। এটা নাকি নাটক, কেউ কেউ বলতেছে সিনেমা। কেন বলতেছে? এসব লো বাজেটের বুদ্ধিজীবীরা যে এনসিপি নিজেরাই এটা অ্যারেঞ্জ করছে, নিজেরা অ্যারেঞ্জ কইরা আলোচনায় আসতে চাইছে। কি আলোচনায়? যেন সরকার তাদেরকে সিকিউরিটি দেয়, পুলিশ দেয়, আর্মি দেয়, তারা 64টা জেলায় ঘুরে বেড়াবে, মিটিং করবে, মিছিল করবে, তাদের পিছনে সামনে পুলিশ, র্যাব, আর্মি এরা থাকবে। এটার জন্য এই নাটকটা করছে যে আমাদেরকে বোমা মারতেছে, ককটেল মারতেছে, আমাদের নিরাপত্তা নাই, আমাদেরকে পুলিশ দাও, পাহারা দাও, এরকম একটা ব্যাপার নিয়ে আলোচনা। এই যে লো বাজেটের বুদ্ধিজীবীরা, ভাই ককটেল ফকটেল তো খুব সামান্য ব্যাপার। ওরা বুলেটের মুখোমুখি করছে, হ্যাঁ, ওই আকাশ থেকে, মাটি থেকে, চারিদিক থেকে কোন বাহিনী না ছিল সবাই মিলাই তো চেষ্টা করছে। ওরা তো ওই সৈনিক, ওই ককটেল ফকটেল দিয়া ভয় দেখায় আর লাভ নাই। হ্যাঁ, ওরা একটা ভুল করছে। কি ভুল জানেন? এই গোপালগঞ্জে যাবো না এই কথাটা কইলা। গোপালগঞ্জে না যাওয়াতে হয়েছে কি, আওয়ামী লীগের সবাই মনে করতেছে ও এই তো আমাদেরকে ভয় পাইছে, কারণ তারা গোপালী। হ্যাঁ, ভয় পাইছে আপনাদেরকে, এই জন্যই যাবে না। কিন্তু এর আগের বছরে কেন গেছিল? তখন ডক্টর ইউনূস স্যার ছিল, ওই সাহসটা তাদের ছিল যে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করবেই বিপদে পড়লে। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার কেন এই গ্যারান্টিটা দিল না যে তোমরা যাও গোপালগঞ্জে, কোনো অসুবিধা নাই, সরকার আছে? এই কথাটা কেন বলে নাই? নিশ্চয়ই তারা অনুমতি চাইছিল গোপালগঞ্জে যাওয়ার জন্য, অথবা তাদেরকে আগেই না করা হয়েছে যে ওদিকে যাও না, ওদিকে প্রবলেম, এখানে তোমাদেরকে কে উদ্ধার করবে, এরকম একটা কিছু তাদেরকে বলা হয়েছে। নাহলে তারা গোপালগঞ্জ কেন বাংলাদেশের ম্যাপ থেকে বাদ দিল? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? ওই গোপালগঞ্জেই তো যাইতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? বিএনপির উচিত গোপালগঞ্জে একটা মিটিং করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জে যাবে না? সব জায়গায় তো যাচ্ছে, গোপালগঞ্জে যাওয়া উচিত এবং সঙ্গে এনসিপি কে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সঙ্গে এনসিপি কে নিয়ে যাবে। কেন এনসিপি কে নিয়ে যাবে? এনসিপি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। এই এনসিপির কারণেই তো আজকে বিএনপি কত তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসলো। হয়তো কোনো একদিন আসতোই, তারা ক্ষমতাবান দল ভাই, তারা ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু 17 বছর আসতে পারতেছিল না। আমাদের প্রধানমন্ত্রীর মার চিকিৎসা হচ্ছিল না, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছিল না। 2.5 কোটি টাকার মামলায় 2 বছর জেল খাটাইছে। কত বড় জুলুম চিন্তা করেন, 2.5 কোটি টাকা। আর দেখেন শেখ হাসিনার বাড়ির যে পিয়ন, ওর কাছেই আছে 450 কোটি টাকা। উনি নিজের মুখেই বলছে। আজকে আবার অডিও কল আসছেও না, এই অডিও কলে আবার ওই যে শাওনকে নিয়ে কথা বলছে, 3টা মেয়েকে নিয়ে কথা বলছে, এদের নামে কেন মামলা হবে, জিডি হবে, এটা আমি দেখে নেব। আর একটা মজার কথা কইছে যে মানুষ কেমনে বদলায় আমি সব লেখা রাখতেছি, মানুষ চিনা রাখতেছি। যারা আমাকে বলতো আপা 100 কোটি টাকা লাগলে নিয়ে যান, কি লাগবে নেন, 100 কোটি টাকা তাকে সাধ্য, মানে আপাকে সাধ্য। আজ তারা ফোন করলে ফোন ধরে না। কে বলতেছে? আপা বলতেছে। আজকে আপা বলতেছে যে তারা আমার ফোন ধরে না।
যারা আমার পিছে পিছে ঘুরতো টাকার ব্যাগ নিয়ে, তারা আজকে আমার ফোন ধরে না। আপা কেন ধরে না বুঝেন তো? আপনি কি কইবেন না কইবেন সবই তো রেকর্ড হয়ে থাকবে। আপনার সব কথাই তো আপনি নিজেই ফাঁস করেন, অথবা আপনার ইউনিটে কেউ আছে তারা ফাঁস করে। এখন ওই ব্যবসায়িক কথা যদি আপনি ফাঁস কইরা দেন, সে বিপদে পড়বে না, এই জন্য আপনার ফোন ধরে না। যাই হোক, যে কথা বলতে আসছি সেটা বলি। বিদ্যুৎ অফ করে দিলেন ওনারা, যখনই ভাষণ দিতে দাঁড়াইছে তখনই বিদ্যুৎ চলে গেল, তারপরে হামলা হইলো, যেটা নিয়ে সংসদে আজকে আলোচনা হইলো। আমাদের আক্তার আলোচনা করলো, প্রতিবাদ জানাইলো। আমরা যে 63টা জেলায়, গোপালগঞ্জ বাদ দিয়া 63টা জেলায় যাব, আমাদের নিরাপত্তা কি? আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো আমেরিকায়, উত্তর দিছে আইনমন্ত্রী, হ্যাঁ আপনাদের নিরাপত্তা থাকবে, আমাদের পুলিশ বাহিনী সজাগ আছে আপনাদের জন্য, এরকম একটা কথা বইলা দিল। কিন্তু আসল ঘটনায় হাত দিতে হবে, গুটি না রেখে পিছন থেকে সেখানে হাত দিতে হবে। আজকে কেন দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে, 63টা জেলায় কেন যাইতে হচ্ছে? কারণ কি? ওই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য, জুলাই স্বীকৃতির জন্য ওনারা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, মানুষের কাছে কাছে যাবে, মানুষের কাছে যায় ওনাদের অভিযোগগুলো জানাবে। সংসদের মধ্যে জানাইছে ভাই, জানাইছে, কোনো কাজ হয় নাই। ওই অক্ষরে অক্ষরে পালন করিব, এই কথাই বারবার বলে। যখনই কথা উঠে তখনই বলে অক্ষরে অক্ষরে পালন করব। আসলে কি করতেছে? না, করতেছে না। সরকার কি এখনো তাদেরকে দায় মুক্তি দিছে? জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল দায় মুক্তি দেওয়া হয়েছে কি? না, এখনো দায় মুক্তি দেওয়া হয় নাই। যার জন্য জীবনের উপরে হুমকি, তো ওই হুমকির কারণে জীবন বাঁচাইবার জন্যই আজকে আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই 63 জেলায় জেলায় যাবে। কেন যাবে? ওই যে দায় মুক্তি হয় নাই। যে কোনো সময় যে কোনো সরকার আইসা তাদেরকে আবার ঝুলাই দিতে পারে। এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কোনো দায় মুক্তি এখনো কেন দেওয়া হইল না? দায় মুক্তির অধ্যাদেশ বাতিল না কইরা আমাদেরকে দায় মুক্তি দেন। সরকার যদি 2 হাত বাড়াই দিত ভাই, আজকে সাভারে এই আক্রমণটা হইতো না। সাহসই তো পাইতো না, কারণ ওইখানে মেসেজ চলে যাইতো জুলাইয়ের সাথে বিএনপি আছে, জুলাইয়ের সাথে এনসিপি আছে, জুলাইয়ের সাথে জামাতে ইসলাম আছে, 11 দল আছে, হেফাজতে ইসলাম আছে, বাংলাদেশের দিন মজুর সবাই জুলাইয়ের সাথে আছে। এই স্বীকৃতিটা তো আগে দিয়ে দেওয়া উচিত, কিন্তু সেই উচিত কাজটা কি সরকার করছে? না, করে নাই। যার জন্য আওয়ামী লীগের ভিতরে ভিতরে সাহসটা বাইরে গেছে। দেখেন না, শাওনরা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে, ওই লো বাজেটের বুদ্ধিজীবীরা কথা বলতেছে। শুধু কি আওয়ামী লীগ না, এখানে বিএনপিও তো আছে। বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা জুলাইকে দেখতে পারে না, এই জুলাই এনসিপি কে দেখতে পারে না, অপছন্দ করে। কারণ ওরা যে সত্যি কথাটা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে, গ্যাস নিয়ে কথা বলে, পানি নিয়ে কথা বলে, জ্বালানি নিয়ে কথা বলে, এই যে প্রতিবাদ করে, এটা তারা মনে করতেছে ও আমাদের সরকারের পছন্দ করে না, আমাদের বিএনপির বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রীরা তারা মানে না, তারা আমাদের প্রধানমন্ত্রীর সমালোচনা করে। ভাই ব্রাদার, সমালোচনা করতেই হবে, বিরোধী দলের কাজই তো এটা। সবাইকে হাততালি দিবে, সবাই যদি মিলে হাততালি দেন তাহলে ফ্যাসিস্টের জন্ম হবে। যেভাবে শেখ হাসিনার জন্ম হয়েছিল, তার চারিদিকে সবাই হাততালি দিত এবং সবাই বলতো প্রথমে তুমি, দ্বিতীয় তুমি, মৃত্যুতে তুমি, জীবিত তুমি, তোমার হাতকে শক্ত করার জন্যই আমরা বাইচে আসি, এগুলো বইলা হাততালি দিয়েই তো ভাই ওই লাইনে নিয়ে গেছিল। এভাবে চামচামি আর দালালি কইরাই তো তাকে ফুলায়া ফাপায়া এমন একটা জায়গায় বসাইছিল, উনি মনে করতো পৃথিবীতে আর কেউ নাই, উপরে কেউ আছে যে সেটাও ভুলা যাইতো। নাহলে একজন প্রধানমন্ত্রীর ভাষা এরকম হইতে পারে? আপনারা বর্তমানে এই যে গত 2 বছরের ওনার ভাষাগুলো শুনেন তো, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বুদ্ধি বিবেচনা দিয়ে একটু চিন্তা করে দেখেন তো, এই একটা মানুষ গত 2টা বছর কি কথাগুলো বলতেছে। সবই কিন্তু ভাই ভাইলেন্স, মারামারি, কাটাকাটি, ধর পাকড়, এই করুম সেই করুম, এই কথাগুলাই তো বলতেছে। তার মানে কি জানেন, যখন উনি এখানে ছিল, এখানে সরকারে ছিল, প্রধান চেয়ারে ছিল, ওইখানে ওই একই কথা বলতো, আরে জামাত ধরে রে, শিবির ধরে রে, বিএনপি ধর। তা না হলে লক্ষ লক্ষ মামলা হবে কেন? দেশের নাগরিক তার ঘরে ঘুমাইতে পারতো না কেন? কারণ ওই যে ওনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, আরে মুখ সিলাই করে দেওয়ার মতো তো ঘটনা ঘটছে এই আয়না ঘরে, শুনেন নাই? এগুলো তো প্রমাণিত সত্য। আর এইটারই তো পরিবর্তন আমরা চাইছিলাম। সেই পরিবর্তনের জন্যই তো সংস্কার করা হয়েছিল, সেই পরিবর্তনের জন্যই তো 70% মানুষ ভোট দিছি, 70 না 71% মানুষ ভোট দিছি। কেন? একটা সংস্কারের জন্য, একটা নতুন বাংলাদেশের জন্য। আর এই স্বপ্নটা যে আমরা দেখতে পাইছি, এর পিছনের কারিগরকে এনসিপি। এনসিপি বলতেই ভাই জুলাই গণ অভ্যুত্থানের মালিক, এটা বুঝাচ্ছি না। এই জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ ছিল, কে কোথা থেকে আসছে আমরা তো জানি না, কিন্তু তাদের একটা সাইনবোর্ড তো লাগবে, একটা ছায়া তো লাগবে, একটা বটগাছ তো লাগবে, একটা ছায়া তো লাগবে, যে ছায়ার তলে আইসা জুলাই অভ্যুত্থানে সবাই একটু দাঁড়াইতে পারবে। ওই জন্য এনসিপি গঠন করা হয়েছে। এনসিপি নামটা ছিল বলে আজও জুলাই বাইচা আছে এবং জুলাই বাইচা থাকবে, কেউ ফিরাইতে পারবেন না। আমি আবারও বলতেছি, আপনারা মানুষের ইমোশন বোঝার চেষ্টা করেন। বর্তমান সরকারে বলতেছি, মানুষের ইমোশন বোঝার চেষ্টা করেন। আমরা জানি আপনারা বলেন যে অক্ষর অক্ষরে পালন করবেন, সেটা যে কতটুকু করবেন সেটা জানি। হয়তো 40% করবেন, 60% হাতের মুঠায় রাখা দিবেন, কিন্তু সেটা হবে না। ওই যে 18 মাস আপনারাও ছিলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল একসঙ্গে বৈশা যা কিছু অনুমতি দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট যেটা দিচ্ছেন সেটা তো দিছেনি, কিন্তু অনুমতি যেগুলো দিচ্ছেন সেগুলো পাস করতে হবে, সেগুলাই হচ্ছে গণভোট। ইমানদার মানুষকে ঠেকায় রাখতে পারবেন না তো। দেখেন না ওই যে পাটোয়ারি, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ইরানে গেছে, ওইখানে দেখেন ওই যে আপেল নিয়ে ঘুরতেছে, সবাইকে আপেল দিতেছে, যারা জানাজায় আসছিল সেসব ক্লান্ত মানুষদেরকে আপেল খাওয়াইতেছে। দেখেন ইমান ঠিক আছে, সৎ মানুষ যেখানেই যাবে ওই সৎ কাজটাই করবে, ভালো কাজটাই করবে। একজন ইমানদার মানুষের সঙ্গে 1000 মানুষ কিচ্ছু না ভাই, কিচ্ছু না। ইমানদার মানুষের শক্তি অন্যরকম থাকে, উপরওয়ালা তাকে এমন একটা শক্তি দেয়, তার শরীরের রক্ত মাংস, এই মগজ যা কিছু আছে শরীরের ভিতরে সব কিছু তাকে হেল্প করে, তার শক্তি যোগায়। ইমানদার মানুষের সঙ্গে কেউ পারবেন না। আর এনসিপি তো জীবন দেওয়ার জন্য এক পায়ে খাড়া।
ওরা যাই না গেছে, আজ হোক কাল হোক পরশু হোক, যদি আমরা জুলাইয়ের অভ্যুত্থানের স্বীকৃতি আদায় না করতে পারি তাহলে আমাদেরকে তো অবশ্যই ঝুলাবে, কেউ না কেউ ঝুলাবে। আপা কিন্তু অলরেডি জানাই দিছে, আপনাদের বিচার রায় দিয়ে দিছে উনি, আপনাদেরকে ঝুলাবে। তো ভবিষ্যতে কা পুরুষের মতো না ঝুলা আজাদির জন্য জীবনটা এখন উৎসর্গ করলে অসুবিধা কি? এবং এই ঘটনা নিয়ে বেশ কিছু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছে, কাদা ছোড়াছুরি করা হয়েছে। আমরা ঘটনার বিবরণে যেটা জানতে পারি, 1 জুলাই থেকেই এনসিপি সারা বাংলাদেশে জুলাই উদযাপন করছে একের পর এক ধারাবাহিকভাবে প্রত্যেক জেলায় জেলায় এবং তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এরই ধারাবাহিকতায় গতকাল 6 জুন সোমবার সন্ধ্যা থেকে তারা সাভারে তাদের সমাবেশ শুরু করে। এ সময় বিভিন্ন বক্তারা বিভিন্ন বক্তব্য প্রদান করেন। রাত 9:30টার দিকে সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং এনসিপির আরও গুরুত্বপূর্ণ কিছু নেতা মঞ্চে উপবিষ্ট হন। ঢাকা জেলার এনসিপির একজন নারী সদস্য তিনি বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য চলাকালীন সময়েই মুহুর্মুহু শব্দে ওই সমাবেশের ভিতরে 2টি বিস্ফোরণ ঘটে, পরপর 2টি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে চারিদিক কেঁপে ওঠে এবং মানুষ পঙ্গপালের মতো দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করে। ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কারণ দীর্ঘদিন এই জিনিস ছিল না। এই ঘটনার পরে বিএনপির পক্ষ থেকে দাবি করা হলো যে এনসিপির সমাবেশে এনসিপি নিজেই বোমা হামলা চালিয়েছে। আমরা দেখলাম সারাদিন ধরে কয়েকটা ফটোকার্ড ঘুরে বেরিয়েছে, সেখানে সাভার থানার ওসি তার বরাত দিয়ে বলা হচ্ছে এই বোমা হামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তারা সবাই এনসিপির সাথে জড়িত, এনসিপির রাজনীতি করেন। এইটা আপাতত দৃষ্টিতে কোনো লজিকই এটা বলে না যে নিজেদের সমাবেশে নিজেরা বোমা হামলা করে। অথচ ওসি হিসেবে যার নাম ঘোষণা করা হচ্ছিল, যার নামে এই ফটোকার্ডটি ছড়ানো হয়েছে, তিনি 5 আগস্টের পরপরই ওইখান থেকে বদলি হয়ে চলে গেছে, তিনি এখানে নাই, দীর্ঘদিন এখানে নাই। তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আর আজ আমরা যেটা দেখলাম ওই খবরের বিপরীতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই বোমা হামলার সাথে জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করেছে। 7 দিনের রিমান্ড চাওয়ার পরে আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে তারা স্বীকার করেছে তারা যুবলীগের কর্মী ছিল, 2 জনই সাবেক ছাত্রলীগ নেতা এবং পরবর্তীতে তারা যুবলীগের কর্মী হিসেবে কাজ করেছেন। তাদের বাড়ি মানিকগঞ্জের ওই এলাকায়। তারা 5 আগস্টের পরে ওই এলাকা থেকে পালিয়ে এই সাভার এলাকায় এসে আত্মগোপনে ছিলেন। এনসিপির এই সমাবেশ চলাকালীন সময়ে তারা সেখানে বোমা নিয়ে প্রবেশ করে এবং সেখানে বোমার বিস্ফোরণ ঘটায়। তাহলে 2 জনই কে? যুবলীগের সদস্য, যুবলীগের নেতা। অথচ বিএনপিকে কেন আগে ভাগেই এনসিপির নেতারাই এনসিপির সমাবেশে বোমা হামলা চালিয়েছে এই কথা প্রচার করতে হলো? এই বয়ান কেন তাদেরকে মাঠে ছাড়তে হলো? যাই হোক, এখন আশা করি 2 দলের ভিতরে ভুল বোঝাবুঝির অবসান হবে। বিএনপি, এনসিপি, জামাত এরা বোমাবাজির রাজনীতি করে বলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা অপরদিকে যদি আওয়ামী লীগের রাজনীতির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখি যখনই আওয়ামী লীগ বিরোধী দলে থেকেছে তখনই বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিলেন তখন একযোগে 64 জেলায় বোমা হামলা হয়েছিল। কারা চালিয়েছিল এটা? তখন কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। আবার এখন এই যে বোমা হামলাটা হলো এনসিপির সমাবেশে, সেখান থেকে যুবলীগের 2 নেতা গ্রেপ্তার হলেন। এটা কখন হলো? ওই সময় আমরা জানি শেখ হাসিনা বলেছিল যে এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ চালাতে দিব না, একদিনও শান্তিতে থাকতে দিব না। তখন 64 জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল শেখ হাসিনার ওই কথার পরে। আর এই গত কয়েকদিন আগে পলাতক ওবায়দুল কাদের, যিনি তার নেতাকর্মীদের, তার সমর্থকদের, তার ভোটারদের বিপদের মুখে ফেলে রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে কাউকে কোনো কিছু না বলে, সেই ওবায়দুল কাদের অডিও বার্তার মাধ্যমে তিনি দেশের ভিতরে আবার উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন এবং দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য, একটা গৃহযুদ্ধের দিকে দেশ ঠেলে দেওয়ার জন্য তার নেতাকর্মীদেরকে কিভাবে উস্কে দিচ্ছেন শুনুন তার বক্তব্যটা। আর চোখে এখন আগুন, চোখে এখন আগুন বিস্ফোরিত হবে, চোখে আর জল। এখন আমরা শপথ নিয়েছি রক্তের বদলে রক্ত চাই, আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চোখ খুঁজি। এই যে উস্কানি, এই উস্কানি কিসের জন্য দেওয়া হচ্ছে? এবং এই উস্কানি দেওয়ার পরেই কিন্তু এনসিপির সমাবেশে বোমা হামলা হলো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা এখন জোরে সোরে বলা শুরু করেছে যে বিএনপি তাদের প্রতিপক্ষ নয়, বিএনপিকে তাদের সাইজ করতে মাত্র 5 মিনিট লাগবে, তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত, এরপরে এনসিপি। অর্থাৎ এদের মাথার ব্যথার কারণই হচ্ছে জামাত এবং এনসিপি, যার কারণে জামাত এবং এনসিপিকে যে কোনো মূল্যে এদেরকে নির্মূল করতে হবে। শেখ হাসিনা কয়েকবার করে আপনারা শুনেছেন যে আমি এবার একেবারে এক এক করে চুয়া করব, পরিষ্কার করে দেব, কাউকে রাখবো না, কাউকে ছাড়া হবে না, বেছে বেছে, সব বক্তব্য আপনারা শুনেছেন। এটা কি কোনো রাজনৈতিক দলের নেতার ভাষা, নাকি কোনো সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠীর ভাষা, দাউদ ইব্রাহিমের ভাষা, ISIS এর ভাষা? ওবায়দুল কাদের কি বললেন? যে আমরা হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, আমরা এগুলো নেব, প্রত্যেককে তাদের বদলা বুঝিয়ে দেওয়া হবে। ওই যে গ্রামে আমরা দেখেছি যখন 2 জনের গ্যাঞ্জাম লাগতো, তো একজনের আর যখন কোনো উপায়ন্তর না থাকতো মায়ের খেত, মায়ের খেয়ে কানতে কানতে বাড়ির দিকে যেত আর বলতো শালা আমারে বাড়ির পাশ দিয়ে যাবি না নে, তখন দেখবো নে। এদের অবস্থা এখন হুবহু এটা হয়েছে, এদের আর কোনো উপায়ন্তর নেই। এরা এটা পরিষ্কার বুঝতে পেরেছে বাংলাদেশে এদের রাজনীতি আর কোনোদিন হবে না। কারণ যদি ন্যূনতম কোনো সম্ভাবনা থাকতো তাহলে কেউ এই কথা বলে
এদেশের মানুষের ভোট তাদের লাগবে না যদি তারা ভবিষ্যতে প্রায়শ্চিত্ত করে ক্ষমা টমা চেয়ে যদি তারা রাজনীতি করতেও আসে, তো করতে আসলে মানুষের ভোট তাদের লাগবে না। এই সম্ভাবনা যদি থাকতো তাহলে কিন্তু তারা অনুনয় বিনয় করতো, তারা দুঃখ প্রকাশ করতো, তারা অনুতপ্ত হতো, দেশের জনগণের কাছে বারবার তারা বলতো আমাদের ভুল হয়েছে। কিন্তু তা না বলে উল্টো একের পর এক দেখেন কত লম্পঝম্প, কত হাম্পাই ডাম্পাই, অমুককে মারবো, এ করবো, সে করবো, তা করবো, ধরবো, মারবো, কাটবো, চোখের বদলে চোখ নেবো, হাতের বদলে হাত নেবো, রক্তের বদলে রক্ত নিব। তার মানে কোন জাতীয় দল এরা রাজনীতি করার অধিকার এদের বাংলাদেশের মানুষ কোনোদিন দেবে কিনা, এটা কিন্তু ভাবার ব্যাপার আছে। সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় বিএনপি সরকারকে জবাব দিতে হবে। ঘটনা পরবর্তী বিএনপির আচার আচরণ রিয়াকশন সন্দেহজনক। সরকার দল এবং সরকার হিসেবে এমনিতেই ব্যর্থ হয়েছে হামলা ঠেকাতে, এবং তাদের পরবর্তী রিয়াকশন সন্দেহজনক এবং পুরোপুরি ব্যর্থতার পরিচয় বহন করে। দর্শক, স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো অঘটন ঘটলে মানুষ সরকারকে প্রশ্ন করবে। কাকে করবে? অথরিটিকে প্রশ্ন করবে। এবং দেশে যাতে কোনো অঘটন না ঘটে, কেউ যেন কোনো অপকর্ম না করতে পারে, এজন্যই তো রাষ্ট্র, এজন্যই তো অথরিটি, এজন্যই তো সরকার, এজন্যই তো গোয়েন্দা সংস্থা, এজন্যই তো পুলিশ, এজন্যই র্যাব, বা এজন্যই বিভিন্ন বাহিনী। তো স্বাভাবিকভাবে যে কোনো দায়িত্বশীল মানুষ বিএনপিকে জবাব চাইবে। কিন্তু এখানে আমরা যদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে না পারি, জবাবদিহিতার আওতায় আনতে না পারি, যে কেন আপনার ব্যর্থ এই জুলাই মাসে জুলাই যোদ্ধাদের দলের উপর বোমা হামলা, তা আপনারা কি করেন? কি জন্য সরকার? না পারলে ছেড়ে দেন, যারা পারে তাদের দায়িত্ব দেন। এখানে আমি আগেই বলেছি যে এটা গোয়েন্দা সংস্থার একটা ষড়যন্ত্র। এখন গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র সরকারের সহায়তা ছাড়া বাস্তবায়ন করা কঠিন। এই জন্য এখানে আমি বিএনপিকে দায়ী করছি। এবং মনে রাখবেন যে এনসিপির সমাবেশে বোমা হামলার পর আমরা যদি এটা নিয়ে অভ্যন্তরীণ কাদা ছড়াছড়ি করি, বিশেষ করে জামাত এনসিপির ভিতরে অ্যাক্টিভিস্টদের মধ্যে দুইটা গ্রুপ দেখলাম, তারা এটা নিয়ে যথেষ্ট অল্টারকেশন করছে, এটা দুঃখজনক। কারণ এখানে সম্মিলিতভাবে সরকারকে দায়ী করতে হবে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হ্যাঁ, এখানে ষড়যন্ত্রের তীর বা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে আওয়ামী লীগের, স্যাবোটাজ করে থাকতে পারে আওয়ামী লীগ, ইটস ভেরি নর্মাল টু আন্ডারস্ট্যান্ড। বাট আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি, এর দায় হচ্ছে বিএনপি সরকারের। এই জন্য এত বড় ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, সেখানে আমরা সবাই মিলে অ্যাক্টিভিজম করে বিএনপি সরকারকে ভেবা চাকা খাওয়াবো, বিএনপি সরকারকে সোজা করব, টাইট দিব, এবং তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করব। এবং এই ধরনের ঘটনা যাতে আর কোথাও না ঘটে, এই জন্য বিএনপি সরকার যাতে যথাযথ পদক্ষেপ নেয়, তাদের গোয়েন্দা তৎপরতা যেন বৃদ্ধি করে, ইত্যাদি ইত্যাদি। আমাদের কাজ হবে এইটা। কিন্তু না, এখানে এনসিপি পন্থী কিছু অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী অযাচিতভাবে সারাক্ষণ জামাতকে খোঁচায়। এনসিপির অ্যাক্টিভিস্টরা সারাক্ষণ জামাতকে অযাচিতভাবে যেভাবে খোঁচায়, জামাতপন্থীরা, জামাত নেতারা তো এগুলো কোনো জবাবই দেয় না, জামাতপন্থী অ্যাক্টিভিস্টরাও তার সিটে ফোটা জবাব দেয় না। যদি দিত তাহলে অনলাইনে জামাত এনসিপি যুদ্ধ লেগে যেত। এই জন্য প্রথমে এনসিপিকে সংযত হতে হবে, খেলা বুঝতে হবে যে কোন জায়গায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, কোন জায়গায় গোয়েন্দা সংস্থার খেলা থাকতে পারে এবং এই জন্য সরকার দায়ী থাকতে পারে, কোন জায়গায় ডিপ স্টেট খেলে এবং ডিপ স্টেটের বিরুদ্ধে কালেকটিভ খেলাটা কোন জায়গায়। হ্যাঁ, এনসিপি জামাতের মধ্যে কম্পিটিশন থাকবে, তবে সেটা কখন, সেই খেলাটা কখন দেখাতে হবে। আর এনসিপি জামাত বাংলাদেশে এখন পর্যন্ত ক্ষমতা কাঠামোতে এমন কিছু হয়ে যায়নি যে তারা এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে লেগে উপরে ওঠার চেষ্টা করবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ পালিয়ে গেল, তাদের রেলিক, এটার যে প্রভাব বাংলাদেশে, ধারে কাছে বিএনপি জামাত যেতে পারে না। এখনো প্রশাসনে আওয়ামী লীগের যে পরিমাণ লোক রয়েছে, আওয়ামী লীগের যে পরিমাণ দালাল রয়েছে, আওয়ামী লীগ হয়ে স্যাবোটাজ করা যে পরিমাণ লোক রয়েছে, জামাতের ওই পরিমাণ শক্তি নেই। মাসুদ কামাল যা বলছে ওটা একদম ফাও কথা, যে 80% মন্ত্রী পিএস জামাত ছিল, এগুলো ফাও কথা, একদম ওটা আওয়ামী ন্যারেটিভ। তো দর্শক, এই জন্য এখন প্রধান রাজনীতি হবে এখানে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা। এই জন্য নাহিদ ইসলাম কিন্তু মেধাবী ছেলে এবং রাজনীতি বোঝেন। তিনি যথাযথভাবে একদম ক্লারিফাই করেছেন যে ফেসিদের পুনর্বাসন করছে সরকার, অতএব তাদের দায় আছে, এবং পুলিশকে দায়ী করেছে, পুলিশের নির্লিপ্ততা দায়ী করেছে, এবং বিদ্যুৎ বন্ধ কিভাবে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। তা এনসিপির ছেলেদের রাজনীতি কিন্তু এখানে পারফেক্ট। এমনকি সেই রক্তাক্ত জুতো হাতে নিয়ে তারা যেভাবে সংবাদ সম্মেলন করেছে, ইটস দ্যার স্মার্টনেস। এই যে ব্রেনটা, যেমন হয়তো বা অন্য কোনো দল হলে হ্যাঁ এটা নিয়ে অনেক কথা বলতো, বিক্ষোভ মিছিল করতো, হয়তো বিক্ষোভ মিছিলে অনেক লোক হতো, কিন্তু একটা রক্তাক্ত জুতা হাতে নিয়ে সেটাকে হামলার একটা সিম্বল হিসেবে উপস্থাপন করতে পারা, এটা আসলে যে এই ছেলেগুলোর মাথায় ব্রেইন আছে তার প্রমাণ। ওরা বাংলাদেশে একদিন সফল হবে, ওরা বাংলাদেশে ক্ষমতায় যাবে। তবে হ্যাঁ, এখানে এই ক্ষমতায় যাওয়ার পথে আনফেয়ার পলিটিক্স আছে, অথবা কার মাধ্যমে ব্যবহৃত হওয়া, বা আরো নানান পর্দার অন্তরের খেলা আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, বাট তারা সফল হবে। তো দর্শক দেখেন, স্বাভাবিকভাবে এটা মানুষের অধিকার, যে ধরনের একটা ঘটনার পর সরকারকে দায়ী করবে বা সরকারকে 2-4টা গালি দিবে। যেমন বাংলাদেশে যদি কোথাও একটা ভূমিধসের ঘটনা ঘটে, মানে কোথাও যদি একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটা বিল্ডিং ফেটে যাওয়া বা বিল্ডিং এর দুর্ঘটনা ঘটনা ঘটে, মানুষ সরকারকে দায়ী করবে যে ফায়ার সার্ভিস কি করেছে, অথবা বিল্ডিং কোড নিশ্চিত করতে সরকার কি করেছে। এই অবস্থাপনা কেন ছিল? রানা প্লাজা এর দায় সরকারের, কারণ সরকার কেন, তৎকালীন সরকার বা যে কোনো সরকারের কেন ওই ধরনের বিল্ডিং এ গার্মেন্টস এর কার্যক্রম পরিচালনা করতে অনুমতি দিয়েছে, কেন সরকার এটা বন্ধ করে দেয়নি, ওইভাবে অবৈধভাবে ওই বিল্ডিংটা উঠেছে কিভাবে। এই জন্য সব যে কোনো অঘটন ঘটলে সরকারকে দায়ী করবেন, সরকারকে দায়ী করতে হবে। এটা যারা অ্যাক্টিভিজম করেন অথবা যারা রাজনীতি করেন তাদের মৌলিক চেতনা, এটা বুঝতে হবে আপনাদেরকে। কিন্তু সরকারকে এই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাদেরকে দেখাতে হবে যে আমরা চেষ্টা করেছি, অথবা ঠিক আছে আমরা এখন করবো, আমরা কোনো অপরাধীকে ছাড় দিব না।
কিন্তু স্বাভাবিকভাবে মানুষের যে দায়িত্ব, সচেতন মানুষ যে সরকার যাতে টনক নয় যেন সমালোচনা করা, সরকারকে আরো বেশি সচেতন করার উদ্দেশ্যে, সেই জায়গায় সরকার যদি আবার পাল্টা রিয়াকশন করে তাহলে বুঝতে হবে ভেজাল আছে। তো দর্শক, নাহিদ ইসলাম বা অনেকেই বা গোলাম পরোয়ার, এখানে একটা খেলা খুব চমৎকার হয়েছে যে নাহিদ ইসলাম গোলাম পরোয়ার বক্তব্য একই ধাঁচের, যার ফলে এই সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার মধ্য দিয়ে বিএনপি জামাতের মধ্যে অ্যাটলিস্ট কোনো ক্যাচাল লাগাতে পারেনি। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেটা যতটুকু হয়েছে এটাও অপ্রত্যাশিত, কিন্তু তার তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু মৌলিকভাবে রাজনৈতিক দল হিসেবে এনসিপি জামাত একে অপরের পাশে দাঁড়াতে পেরেছে এবং আহতদের মধ্যে একজন জামাত কর্মী। সেই জায়গায় বিএনপির উচিত এটা দায়িত্বশীলতার সাথে মোকাবিলা করা। আর জনগণ বা রাজনৈতিক দল যারা ভুক্তভোগী, যারা ভিকটিম, তারা নানান জনকে গালি দিবে, সমালোচনা করবে, এটা একদম স্বাভাবিক। কিন্তু সরকার পাল্টা রিয়াকশন দিতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র তিনি এখানে উল্টো নাহিদ ইসলামের সমালোচনা করছেন এবং সরকার দলের লোকজন গোয়েন্দা ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, বিদ্যুৎ কিভাবে নাই, এগুলো নিয়ে পর্যালোচনা করে তারা জামাত খুশি, হ্যাঁ ওই এই সেই অমুক তেমন এইসব কথাবার্তা বলছে। তো দর্শক দেখেন, এখানে ডাক্তার জাহিদের বক্তব্য, নাহিদ ইসলাম দায়িত্বশীল বক্তব্য না দিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এই যে রিয়াকশন পাল্টা, এখন নাহিদের বক্তব্যের বিরুদ্ধে বিএনপি পাল্টা রাজনীতি করছে, এটা তো সেই আওয়ামী চরিত্র হয়ে গেল যে যারা ভিকটিম করে তাদের, যারা ভিকটিম হয় তাদেরকেই মামলা দিয়ে গ্রেপ্তার করে। তো দর্শক, নাহিদ ইসলাম ভুল কি বলেছেন? এখন এগুলো নিয়ে ঝগড়া করবেন না আপনাদের ব্যর্থতা নিয়ে আপনারা জবাবদিহি করবেন? তো দর্শক, এই আরো বিভিন্ন জায়গায়, শুধু ডাক্তার জাহিদুর রহমান না, বিএনপি আরো বিভিন্ন পর্যায়ের লোকজন এটা তাদের আত্মসমালোচনা না করে এরকম একটা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে যতটা না জোরালো তৎপরতা দেখতে পাচ্ছি, তার চাইতে নাহিদ ইসলাম কেন বিএনপির দিকে আঙ্গুল তুললেন, কেন বিএনপিকে ছোটখাটো দিয়ে একটা গালি দিলেন, এগুলো নিয়ে তারা পড়ে আছে। এই জন্য বিএনপির দিকে সন্দেহের তীর আরো বাড়ছে এবং আমরা বলতে চাই যে আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজম হওয়া দরকার। বিএনপিকে এখানে কাঠগড়ায় দেওয়ার কোনো জবাবদিহিতারাও দেয় না। এই ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত থাকলো, আওয়ামী লীগ কেন এই সুযোগ পেলে, এর জবাবও বিএনপিকে দিতে হবে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। কারা কারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এ পর্যন্ত আপনার ভিডিওটি দেখেছি। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে আমাদের একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী নিউজে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।